গতকাল 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে আরএসএস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে। তার উপরে পুলিশি কার্যবাহী হয়, কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিংকালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হবে, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই ভাবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। দাদা, এইটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমরা শ্রীমান দিলীপ ঘোষের বক্তব্য শুনলাম, কিন্তু দিলীপ ঘোষের বক্তব্যের সে ধার আর দেখা গেল না। কেমন যেন মিনমিন করে বক্তব্য রাখছেন। তিনি তার উপর করা নোংরা ভিডিও নিয়ে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। তা তিনি জানাতেই পারেন, আইনের আশ্রয় নিতেই পারেন। সে অধিকার ভারতীয় নাগরিক হিসেবে শ্রীমান দিলীপ ঘোষের আছে। পুলিশ তদন্ত করে কি বের করে ভিডিওটি আসল না নকল, এবং এই ধরনের নোংরা ভিডিও কে সমাজ মাধ্যমে ছেড়েছে তাই এখন দেখার। এটা তো গেল একটা দিক। অন্যদিকে এই ভিডিওর রাজনৈতিক অভিঘাতটি হিসাব করতে হবে। 2020 পর থেকে দিলীপ ঘোষের রাজনৈতিক চালচলন একটু অন্যরকম হয়ে গেছে। কোথায় যেন দিলীপ ঘোষ মমতার রাজনৈতিক হাতে বন্দী হয়েছেন। মুখে হয়তো অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে তাকে মমতা ব্যানার্জির প্রদর্শিত পথে হাঁটতে হচ্ছে। যে কোনো টোপ দিয়েই হোক মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে কিনে নিয়েছেন। উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। 19-এর সন্দেশখালিতে সুকান্ত মণ্ডল সহ 3 জন বিজেপি কর্মী খুন হল। দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি, তিনি থানায় এফআইআরটি পর্যন্ত করাতে পারেননি।
এটা কি দিলীপ ঘোষের ইচ্ছাকৃত না ব্যর্থতা, তা আমরা বলতে পারবো না। শ্রী শুভেন্দু অধিকারী কীভাবে হাইকোর্টে মুভ করে সিবিআই তদন্ত আদায় করে নিল? শূন্য কলসি বাজে বেশি, অল্প শিক্ষিত, নিজের ওজনের চেয়ে বেশি কথা বলে, এই ধরনের লোককে মমতা ব্যানার্জির মতো ঝানু রাজনীতিবিদ অনায়াসেই কবজা করে নিতে পারেন। আমরা দেখেছি বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী বরুণ সেনগুপ্ত তৎকালীন ক্ষমতাসীন সিপিএমের প্রচণ্ড সমালোচক ছিলেন, কিন্তু তলায় তলায় সিপিএমের সবচেয়ে বড় সমর্থক। সিপিএমকে সবচেয়ে বেশি লেবি দিত বরুণ সেনগুপ্ত। 21 নির্বাচনে হয়তো বিজেপি ক্ষমতায় আসত এবং তৃণমূলের পতন হতো। মমতা ব্যানার্জির সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাচ দিলীপ ঘোষের মতো ভোতা মাথার রাজনৈতিক নেতার পক্ষে অনুধাবন করা সম্ভব হয়নি। না হলে কমপক্ষে বিজেপি 100-র উপর আসন পেত। 21 ভোট গণনার দিন সকাল 10টার দিকে হঠাৎ করে দিলীপ ঘোষ স্টেটমেন্ট দিয়ে বসলো যে আমরা হেরে গেছি। তখন তো অনেক কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি। বিজেপির কাউন্টিং এজেন্টরা মনোবল হারিয়ে গণনা কেন্দ্রে ছেড়ে চলে গেছে। ফল যা হবার তাই হয়েছে। এ ঘটনা কি কাকতালীয় না দিলীপ ঘোষের ইচ্ছাকৃত, সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ছিল 21 হার নিয়ে বিচার বিশ্লেষণ করা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা করেছেন বলে শোনা যায়নি। এবার আসুন 24 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ দুর্গাপুর আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হয়ে হেরে গেছেন। তারপরেই শুরু হয় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের আক্রমণ। তখন দিলীপ ঘোষ অত্যাচারিত বিজেপি কর্মীদের পাশে না দাঁড়িয়ে মনের সুখে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরায় ব্যস্ত ছিলেন। কী কারণে জানি না দিলীপ ঘোষকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে। তারপর আসুন 2025 এসে দিলীপ ঘোষ 63 বছর বয়সে 51 বছর বয়সী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন। রিঙ্কু মজুমদারের আবার 26 বছর বয়সী এক ছেলে আছে এবং পা খোড়ার স্বামীও আছে। এই বিয়ের 10-15 দিনের মাথায় রিঙ্কু দেবীর ছেলে আত্মহত্যা করেছে। 26 বছরের ছেলে থাকতে রিঙ্কু দেবীর এই বিয়ে কতটা নৈতিক, সে প্রশ্ন থেকেই যায়। আমাদের কোচবিহারের মহিলারা এ ঘটনা কখনো করবে না। রিঙ্কু দেবী রাজনৈতিক ক্ষেত্রে মমতা ব্যানার্জির উগ্র সমর্থক ছিল এবং তৃণমূল করত। পরে যে কোনো কারণেই হোক বিজেপিতে আসে এবং বিজেপিতে পাঠানো হয়। কলকাতায় উচ্চবিত্ত সমাজে এই ধরনের হাজার হাজার স্বামী খাদানো মহিলারা আছেন যারা উগ্র মমতার সমর্থক। একেই বলে নারী স্বাধীনতা। বিজেপি নেতাদের বিপদগামী করতে এই সকল মহিলাদের মমতা ব্যানার্জি ডেপুট করে রেখেছেন। পরম পূজ্যপাদ কার্তিক মহারাজের বিরুদ্ধে চক্রান্ত করে যে মহিলা 13 বছর আগের ঘটনা নিয়ে অভিযোগ করেন, তিনি ওর স্বামী খাদানো মহিলা। তিনি স্পষ্টতই স্বীকার করেছেন আইপ্যাকের ফাঁদে পড়ে টাকার লোভে এই কাজ করেছেন। তার টাকার ভীষণ প্রয়োজন ছিল। বিজেপির কি জেলা স্তরে বা কি রাজ্য দপ্তরে এই ধরনের মহিলাদের ব্যাপক সংখ্যায় দেখা যাচ্ছে। শোনা যায় অনন্যা চক্রবর্তী নামে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক বান্ধবী আছে। এমন বান্ধবী যে শ্রমিক ভট্টাচার্য 21 নির্বাচনে রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই নির্বাচনে এই অনন্যা চক্রবর্তী শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে মমতার হয়ে ব্যাপকভাবে প্রচারণায় অংশ নিয়েছেন। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বান্ধবী। তারপর থেকে অনন্যা চক্রবর্তীর খোঁজ ছিল না। আবার যেই শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন, অমনি ফেসবুকে অনন্যা চক্রবর্তীর উদয় হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সকল বিজেপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। বিজেপির গাইডলাইন ছিল স্বৈরাচারী একনায়কতান্ত্রিক মমতা ব্যানার্জির মন্দির উদ্বোধনে কেউ যাবেন না, কারণ মমতা ব্যানার্জি বিরোধী দল হিসেবে বিজেপিকে কোনো সম্মান দেন না, সেটা বিধানসভার ভিতরেই হোক বা বাইরেই হোক।
কিন্তু দিলীপ ঘোষ দলীয় লাইন অগ্রাহ্য করে সচ্রিক সেখানে গিয়ে উপস্থিত হন। সেটা রিঙ্কু দেবীর অনুপ্রেরণায় কিনা আমার জানা নেই। মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের কি গদগদ ভাব আমরা ভিডিওতে দেখলাম। একদিকে বিরোধী দল হিসেবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে সেই দলেরই কিছু উচ্চস্তরের নেতা মমতার সঙ্গে আপোষ করে চলেছে। এতে দলের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? মাননীয় দিলীপ ঘোষ যতই ব্যাখ্যা দিন না কেন, এই ঘটনা অত্যাচারিত বিজেপি কর্মীদের সহ্য হয়নি এবং সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়াও দেখা গেছে। শুধু তাই নয়, কোনো দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জি যুক্ত নয় বলে দরাজ সার্টিফিকেট দিয়েছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির সঙ্গে কোনো গোপন লিঙ্ক না থাকলে এটা কখনোই সম্ভব নয়। মমতা ব্যানার্জি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, খুব ভালো কথা। তাহলে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, পশ্চিমবঙ্গে এত বড় শিক্ষা দুর্নীতি হলো কী করে? মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কি এর দায় অস্বীকার করতে পারবেন? কেন 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে? মাননীয় দিলীপ ঘোষ এর জবাব দিন। তারপর আসুন দিলীপ ঘোষের নোংরা ভিডিও কাণ্ড। ভিডিওটি দিলীপ ঘোষের কিনা জানি না, পুলিশি তদন্ত চলছে। আমরা চাই আসল সত্যতা প্রকাশিত হোক। এই নোংরা ভিডিও কাণ্ডের জন্য দিলীপ ঘোষ প্রকারান্তরে শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। তৃণমূলপন্থী মিডিয়া ও ইউটিউবারগণ এবং 3.5 বছর জেল খাটা আসামি কুণাল ঘোষ সরাসরি এই ভিডিও কাণ্ডের জন্য মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকেই দায়ী করেছেন। কোথায় তৃণমূলপন্থী মিডিয়া ও তৃণমূল নেতারা খুশি হবেন? পরিবর্তে দেখা যাচ্ছে তারা চুপসে গেছেন। দিলীপ ঘোষ বিজেপির নতুন রাজ্য সভাপতি না হওয়াতে তৃণমূল শিবিরে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেই বসেছিলেন যে দিলীপ ঘোষ বিজেপির সভাপতি না হলে নাকি পশ্চিমবঙ্গে বিজেপির দলটাই থাকবে না। তৃণমূল বা কুণাল ঘোষদের দিলীপ ঘোষের প্রতি এত দরদ কেন? প্রশ্ন তো উঠবেই। সিপিএমের কোনো নেতার বিরুদ্ধে মহিলা গঠিত কোনো অভিযোগ উঠলে তদন্ত হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করে রাখা হয়। তৃণমূলের ক্ষেত্রে এসবের কোনো বালাই নেই, কারণ তৃণমূলের অভিধানে চরিত্র বলে কোনো কথা নেই। সেটা মদন মিত্র ও কল্যাণ ব্যানার্জিদের দেখলেই স্পষ্ট বোঝা যায়। বিজেপিও কি তৃণমূলের পথে হাঁটবে? বিজেপি সম্পর্কে পশ্চিমবঙ্গের জনমানসে একটি খারাপ প্রতিক্রিয়া পড়বে। আমি বুঝি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন 21 বিধানসভা নির্বাচন নিয়ে কাটাছেঁড়া করল না, বা দিলীপ ঘোষের নোংরা ভিডিও কাণ্ড নিয়ে চুপ করে বসে আছে কেন? এতে পশ্চিমবঙ্গের জনমানসে একটি বিজেপি সম্পর্কে খারাপ প্রতিক্রিয়া পড়ছে, তা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝছেন না? মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ও অমিত শাহজি পশ্চিমবঙ্গের সফরে আসলেন। দিলীপ ঘোষ কিন্তু ডাক পাননি। তবুও দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় জোর করে যাবেন স্থির করেছিলেন। দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় গেলে সিন ক্রিয়েট হতো বা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। তাই কেন্দ্রীয় সভাপতি শ্রী নাড্ডাজি দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করেন এবং দিলীপ ঘোষকে বেশ করকে দেন। নাড্ডাজি দিলীপ ঘোষকে মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করেছেন, কিন্তু কে শুনে কার কথা? দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন। দিলীপ ঘোষ মুখ বন্ধ করে রাখার পাত্র নন। উচ্চস্তরে গদি নিয়ে দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকে। বিজেপির মতো দলে যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে হয়। মোদি পরবর্তী প্রধানমন্ত্রীকে এই নিয়ে বিজেপি দলের অভ্যন্তরে অমিত শাহজি, যোগী আদিত্যনাথজি, নীতিন গডকরিজি, শিবরাজ সিং চৌহানজি ও ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির ভিতর সূক্ষ্ম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে। সেটা দিলীপ ঘোষ পর্যায়ে কখনো আসেনি। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে সহ্যই করতে পারছেন না। দিলীপ ঘোষের চেয়ে শুভেন্দু অধিকারীর যোগ্যতা অনেক বেশি। শুভেন্দু অধিকারী একটাই দুর্বলতা, সে বিজেপিতে নবাগত। দিলীপ ঘোষ এমন পর্যায়ে চলে গেছেন, বিজেপিতে শুভেন্দু অধিকারীর অগ্রগতি রোধ করতে
প্রয়োজনে তিনি মমতা ব্যানার্জির হাত ধরেছেন বলে মনে হয়। এই অসুয়া থেকেও দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করতে পারেন। দিলীপ ঘোষ কখনো সরাসরি তৃণমূলে যাবে না এবং মমতা ব্যানার্জিও সরাসরি দিলীপ ঘোষকে তৃণমূলে গ্রহণ করবে না। দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি বিজেপিতে রেখে বিজেপির অভ্যন্তরে দ্বন্দ্ব জিয়ে রাখবে। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখছি না, কারণ 26-এ পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের রূপরেখা দেখা যাচ্ছে। সেটা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর দ্বন্দ্বে ব্যর্থ হোক, তা আমরা কখনো চাই না। আসুন বিজেপির এমপি সৌমিত্র খা কী বলেছেন একটু শুনে আসি। এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এটা আপনার অভ্যাস আছে। আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন, ফেসে গেছেন তাই বিয়ে করেছেন, ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার বলে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার, দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না। আমরা তো ব্যবসা করি কলার উঁচু করে, তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। তাহলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। আমরা কর্মীদেরকে দেখি, আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি। এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন। তার পেট্রোল পাম্প, তার বাবা 1972 সাল থেকে কাউন্সিলর ছিলেন, অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন। তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন। আমরা মেনে নেবো নাকি সবসময়? দল হলো আমাদের নিজস্ব সমাজের, আমাদের পরিচয় আছে। শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে আঙুল ছোড়ার আগে নিজের দিকে 4টে আঙুল ছুড়বেন। কোথায় আপনি মশাই? আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জি যে প্রসন্ন যে ধরা পড়েছিল, তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল? তার ঘর কই? সৌমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে, সৌমিত্র খানকে এতগুলো কেস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে। কই? সৌমিত্র খানের বিরুদ্ধে তো কেস কমছে না, আপনাকে তো দেখি না কোথাও। কেন দেখি না? এইসব কথাগুলো বলবেন না। অনেক কিছু মন আছে, কে কোথায় টাকা দুর্নীতি। আপনি সব মানুষ, আমরা ব্যবসা করি কলার উঁচু করে। আপনার যে অ্যাসেট আছে, একবার এনপিও কেউ এত অ্যাসেট কামাতে পারেনি। তাহলে ভদ্রতা মতো রাখুন। একদম বলছি, শুভেন্দু অধিকারী সৌমিত্রকে আমার কোনো কথা বলুন না। কারণ আমি বিজেপিটা আমার নিজের পায়ের দমে করি, নরেন্দ্র মোদীকে দেখে করি, এই কোলার উঁচু করে বলছি। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেই হয়ে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি, অমিত শাহকে দেখে এসেছি। আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি, আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। বিজেপিতে এই কাদা ছুড়াছুড়ি অবিলম্বে বন্ধ করা উচিত। অবিলম্বে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ করা প্রয়োজন। দিলীপ ঘোষকে একদম বসিয়ে দেওয়া উচিত, যাতে সে আর বিজেপির আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে। আপাতত দিলীপ ঘোষ বসে থাকুক, প্রয়োজনে ডেকে নেওয়া হবে। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলের ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।